মত প্রকাশের এরকম স্বাধীনতা আমাদের ছিল না, ছিল না। সংগ্রামে উপস্থিতি, আমরা ছাত্র জনতার একটি রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে নতুন একটি বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি। এই স্বপ্ন কিন্তু আজকে নতুন না। এই স্বপ্ন আমরা 1947 সালেও আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তারাও এই স্বপ্ন দেখেছিলেন। তখন ব্রিটিশ আমল ছিল, ব্রিটিশ আমলে হিন্দু মুসলিম বৈষম্যের শিকার হতো। তখন সুযোগ সুবিধা শুধু ভারত উপমহাদেশের মানুষ যারা ছিল, তাদের মধ্যে ভারতের যারা ছিল তারা শুধু সুযোগ সুবিধা পাইতো। পাকিস্তানের মানুষ যারা ছিল তারা সুযোগ সুবিধা পাইতো না। সেই সুযোগ সুবিধা না পাওয়ার কারণে, বৈষম্যের শিকার হওয়ার কারণে 1947 সালে এই দেশ টু নেশন থিওরির ভিত্তিতে এই দেশকে দুইটা ভাগ করা হয়েছিল, ভারত এবং পাকিস্তান। তারপরে আমরা পাকিস্তানের শাসনামল যারা দেখেছেন, আমার দেখার সুযোগ হয় নাই, যারা এখানে মুরব্বীরা আছেন, আমার পূর্বপুরুষরা যারা আছেন তারা দেখেছেন। সেখানেও আমরা আবার বৈষম্যের শিকার হলাম। আমাদের যত সুযোগ সুবিধা, সরকারি চাকরি থেকে শুরু করে নাগরিক সকল সুযোগ সুবিধা পাইতে হইল পশ্চিম পাকিস্তানের মানুষেরা, আর বঞ্চিত হইল পূর্ব পাকিস্তানের মানুষেরা, বর্তমান বাংলাদেশের মানুষেরা। আবার 1971 সালের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে, আমাদের এই দেশের বীর সেনাদের মাধ্যমে, আত্মত্যাগের মাধ্যমে, বহু হতাহতের মাধ্যমে, ধন সম্পদ ক্ষতির মাধ্যমে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পাই। আজকে 54 বছর এই রাষ্ট্রের বয়স। কিন্তু এই 1971 সনে যে আকাঙ্ক্ষা নিয়ে দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছিল, সেই আকাঙ্ক্ষা কি পূরণ হয়েছিল? আমাদের স্লোগান ছিল যে সোনার বাংলা আমরা গঠন করব। যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল তিনিই কিন্তু বলতে বাধ্য হয়েছিলেন, সবাই দেশ স্বাধীন করে পাই স্বর্ণের খনি, আর আমি পাইছি সুরের খনি। বলছিল না যে 7.5 কোটি মানুষ আসলো, 7.5 কোটির মানুষের মধ্যে আমিও একজন, সবাই কম্বল পাইলো, আমার কম্বল কই? বলছিল। সংগ্রামে উপস্থিতি, আমার চাইতে আপনারা ভালো জানেন। আমরা ইতিহাস পড়ে মুরব্বীদের কাছ থেকে শুনেছি, কিন্তু আপনারা যারা মুরব্বী আছেন তারা এটা স্বচক্ষে দেখেছেন। এরপরে দেখা গেল কি 1991 সালে আবার স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে হলো। আন্দোলনের মাধ্যমে দেশের মানুষ ভাবছিল যে এইবার মনে হয় আমরা বৈষম্য থেকে ফিরে আসবো, নতুন একটি বাংলাদেশ পাবো। কিন্তু তারপরে কি মানুষ পাইছে? পায় নাই। তারপরে 2024 আমাদেরকে আবার একটি ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এই দেশের তরুণ সমাজ, তরুণ যুবক ভাইরা, কৃষক শ্রমিক থেকে শুরু করে মাদ্রাসার ছাত্র, আলেম, ওলামা, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী সবাই রাস্তায় নেমে আসলো। আবার একটি আকাঙ্ক্ষা নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ হবে, ইনসাফের বাংলাদেশ হবে। কিন্তু এই গত 1.5 বছরে আমরা কি সেই বাংলাদেশ পেয়েছি? পাইছি না আমরা এই বাংলাদেশ। তাহলে আমরা কি সারা জীবনে কিছুদিন পরে পরে রক্ত দিব, জীবন দিব, আমাদের ছেলেরা তারা রক্ত দিবে, আর সেই আকাঙ্ক্ষার জন্য আমরা কি এভাবে আমাদের বাংলাদেশ চলবে? আপনারা কি চান যে এভাবে বাংলাদেশ চলুক? সংগ্রামে উপস্থিতি, এখন সময় এসেছে এই 24-এর গণ অভ্যুত্থানে এই দেশের তরুণ ছাত্র সমাজ আমাদেরকে একটি স্বপ্ন দেখিয়েছে। সেই স্বপ্নটা কি? সেই স্বপ্ন হচ্ছে ইনসাফের বাংলাদেশ, বৈষম্যের বাংলাদেশ। এই আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের একটি স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। আজকে বাংলাদেশে আমরা 24-এর পরবর্তী 15-16 মাস যে অতিবাহিত হয়েছে, আমরা দেখেছি এখানে মামলা বাণিজ্য হয়েছে। এক দল আরেক দলের বিরুদ্ধে মামলা দিয়েছে, তাদেরকে ঘর ছাড়া করা হয়েছে, টাকার বিনিময়ে মামলা থেকে নাম কাটা হয়েছে, বাড়িঘর দখল করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, মানুষের মালামালকে তছরূপ করা হয়েছে। আমরা কিন্তু সেই স্বপ্ন, যে স্বপ্ন নিয়ে এই দেশের ছাত্র সমাজ বুকের তাজা রক্ত দিয়েছিল, সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারি নাই। সংগ্রামে উপস্থিতি, তাই আমরা আপনাদের কাছে বলতে চাই, বাংলাদেশ জামায়াত ইসলামী এই দেশে নতুন কোন সংগঠন না, এই দেশে নতুন দেশে আসা কোন দলের নাম বাংলাদেশ জামায়াত ইসলামী না। বাংলাদেশ জামায়াত ইসলামী এই দেশের সবচেয়ে পুরাতন সংগঠন। বাংলাদেশ জামায়াত ইসলামী চায়, আমাদের দুইটা স্লোগান আছে, আল্লাহর আইন, সৎ লোকের শাসন। বাংলাদেশে যদি আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হয়, তাহলে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র এই বাংলাদেশ থেকে বৈষম্য দূর করা সম্ভব হবে। এছাড়া অন্য কোন স্লোগানের মাধ্যমে এই দেশ থেকে এই বৈষম্য দূর করা সম্ভব হবে না।
আমাদের 1 নম্বর স্লোগান হচ্ছে আল্লাহর আইন। এখন বলতে পারেন যে আল্লাহর আইন যদি এই সমাজে প্রতিষ্ঠিত হয় তাহলে এই দেশে হিন্দু শুধু মুসলমান নয়, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, কারো আছে আরো অনেক ধর্মাবলম্বী ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ আছে। তাদের কি হবে? আমাদের এই দেশে মহিলারা চাকরি করে খায়, সমাজে তারা বিভিন্ন কর্মসংস্থানে তারা রিজিকের ব্যবস্থা তাদের জন্য করা আছে, তাহলে তাদের কি হবে? এক শ্রেণীর মানুষ আজকে বাংলাদেশ জামায়াত ইসলামের বিরুদ্ধে তারা অপপ্রচারে লিপ্ত হয়েছে। তারা আজকে অপপ্রচার করছে বাংলাদেশ জামায়াত ইসলামী যদি ক্ষমতায় যায় এই দেশে অন্য ধর্মাবলম্বীরা থাকতে পারবে না, এই দেশের মহিলারা তারা গার্মেন্টসে চাকরি করতে পারবে না, তারা ঘর থেকে বের হবে না। আমি আপনাদেরকে বলতে চাই যে আল্লাহ আমাদেরকে কোরআন নাযিল করেছেন, সেই কোরআন কি বলা হয়েছে? হুদাল্লিন নাস, সকল মানব জাতির জন্য। কোথাও কি বলা হয়েছে হুদাল্লিল মুসলিমিন, হুদাল্লিল মুত্তাকিন? কোথাও বলা আছে? বলা নাই। বলা হচ্ছে যে হুদাল্লিন নাস, সকল মানব জাতির জন্য হচ্ছে এই কোরআন। এই কোরআন হচ্ছে এমন একটি কোরআন, এটা হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটা শুধু ধর্মের নাম নয়, এটা হচ্ছে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহর আইন যদি এই সমাজে প্রতিষ্ঠিত হয় তাহলে আমরা এই সমাজ থেকে সকল বৈষম্য দূর করতে পারবো। সূর্যের আলো যখন আলো দেয় তখন কি মুসলমানদেরকে বেশি দেয়, হিন্দুদেরকে কম দেয়? জামাত ইসলামের লোককে বেশি দেয়, আওয়ামী লীগের বিএনপির লোককে কি একটু কম দেয়? চাঁদের আলো কি কোনো কম বেশি হয়? যখন বর্ষাকালে বৃষ্টি হয় মসজিদের ইমাম সাহেবের বাড়িতে কম হয়, আর যে নামাজ পড়ে না, যে হিন্দু পুরোহিত আছে তার বাড়িতে কি বেশি হয়? হয় না। আল্লাহর আইন হচ্ছে এরকম যে যেখানে সূর্যের আলো সমান গতিতে সমান তালে চাঁদের আলো, যে আমরা বিনামূল্যে অক্সিজেন পাই, এই অক্সিজেন যেমন প্রত্যেক মানুষকে সমান তালে দিয়ে আসছে, আল্লাহর আইন যদি এই সমাজে প্রতিষ্ঠিত হয় সেখানেও সকল দলের, সকল মতের, সকল পথের মানুষের জন্য সমান্তরালভাবে ইনসাফ ভিত্তিতে সুষম বন্টনের মাধ্যমে আমাদের এই সমাজে বৈষম্য দূর হবে ইনশাআল্লাহ। আমাদের আজকে নারী সমাজ, এই সমাজে আমাদের ভোটার পুরুষের চাইতে নারীর সংখ্যা বেশি। আমাদের হালুয়াঘাট উপজেলাতেও নারী ভোটার বেশি, দুবৌরা উপজেলাতেও নারী ভোটার বেশি। আমরা আমাদের যারা মা বোন আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে এই 14-15 মাসের দিকেও যদি তাকান, বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের একজন নেতৃবৃন্দের বিরুদ্ধে কেউ এই অভিযোগ দিতে পারবে না। অতীত ইতিহাস তো বাড়ি দিলাম, এই 14-15 মাসেও কেউ বলতে পারবে না যে কোনো নারীর দিকে, কোনো মায়ের দিকে, কোনো বোনের দিকে বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী ছাত্র শিবির বাঁকা চোখে তাকিয়েছে। আজকে যারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালান তাদেরকে আমরা বলতে চাই, আপনারা নিজেদেরকে নিজেরা সমালোচনা করুন। আপনাদের নমিনেশনের জন্য, আপনাদের নিজেদের দলের গ্রুপিং এর জন্য, অন্তর কুণ্ডলের জন্য এই পর্যন্ত কত মানুষ জীবন দিয়েছে, আপনারা কত নারীর স্মরণ করেছেন, আজকে নিজেরা চিন্তা করুন। তাই আজকে আমরা বলতে চাই যে কারো বিরুদ্ধে অপপ্রচার করে নয়, আসুন আমরা সবাই একসাথে মিলে এই দেশটাকে গঠন করি। পরিস্থিতি বাংলাদেশ জামায়াত ইসলামী যদি ক্ষমতায় যায়, আজকে যারা বলেন যে নারীরা গার্মেন্টসে চাকরি করতে পারবে না, আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের এই হালুয়াঘাট, ধুবৌরা অনুন্নত, অবহেলিত, চিরবঞ্চিত এলাকা, এই এলাকার বেশিরভাগ মানুষই গার্মেন্টসে, গাজীপুর সহ, ঢাকা সহ, চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে তারা গার্মেন্টসে চাকরি করে খায়। কিছুদিন পরে পরে আমরা দেখি, বিশেষ করে যখন ঈদের মৌসুম আসে তখন আমরা দেখি যে রাস্তাঘাট অবরোধ করা, ভাঙচুর হয়, গাড়ি ভাঙচুর হয়, অগ্নিসংযোগ হয়। তারা যে মিল ফ্যাক্টরিতে চাকরি করে সেখানেও তারা অগ্নিসংযোগ করে। কি কারণে? কারণ একটাই, তারা ন্যায্য মজুরি পায় না, সময় মতো তারা তাদের বেতন বোনাস পায় না। ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি, বাংলাদেশ জামায়াত ইসলামী যদি ক্ষমতায় যায়, আপনাদের ভালোবাসায়, আল্লাহর রহমতে আমরা এই দেশে ইসলামী শ্রম আইন কায়েম করে সকল বৈষম্যের অবসান ঘটাবো। প্রত্যেক শ্রমিক, প্রত্যেক মজুর তাদের অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ। সংগ্রামে উপস্থিতি, আমাদের হালুয়াঘাটে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমাদের এই এলাকার রাস্তাঘাট খারাপ। একটা এলাকার উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে রাস্তাঘাট। হালুয়াঘাটের 2-1টা ইউনিয়ন ছাড়া প্রত্যেক ইউনিয়নে আমাদের রাস্তাঘাটের একটু বেহাল দশা। এই 11 নং আমতলী ইউনিয়নের 2-1টা রাস্তা ছাড়া আমি মোটামুটি এই ইউনিয়নের সকল রাস্তা, সকল এলাকা মোটামুটি আমার ঘোরা হয়েছে। আমরা দেখেছি এলাকার মানুষ বর্ষাকাল নয়, শুধু এই শুকনা সিজনে কত কষ্ট করে তাদের এই বাইশামূল বাজারে আসতে হয়।